পারিনি মানে ওপর দিয়ে তো আমি বুঝতে পারিনি কতটা ড্যামেজ হচ্ছে, হ্যাঁ, কারণ পুরোটাই তো ভেতরে হয়েছে, রক্তক্ষরণটা তো ভেতরে হয়েছে, স্ট্রোকটা তো ভেতরে হয়েছে, ব্লাডটা ছড়িয়ে গেছে, জল জমে গেছে, মাছের পটকা যেরকম হয় ওরকম ফুলে, কারণ স্ক্যানের এগুলো রয়েছে, তো সেটা তো আমি বুঝতে পারিনি। তারপরে যখন জানলাম এবং সেদিন যখন জানলাম এই যে যখন আমার ডাক্তার বললো, আমি আগে জিজ্ঞেস করলাম কাঁদতে পারবো, কারণ কি আমরা সবাই আমি তো কাউকে বলছি না, কিন্তু সেটা তো আমাকে আউটবাস্ট কোথাও করতে হচ্ছে, আমার ভয়টাও তো আমাকে কোথাও ঠাকুরকে জানাই কি নিজে করি। এবার আমার চোখে কাঁদলে আমার চোখে ক্ষতি হবে, কারণ আমাকে কাজ করে খেতে হবে যে আছে। এবং ওটা শুনে তখন মনে হচ্ছে যে ব্রেন বা হার্টে হয়নি, আর কিছু হলেই না এখন সত্যিকারের পুরো ফ্যামিলির ওপরই মনে হয়। মার বয়স হচ্ছে, ভাইটা অসুস্থ, মেয়ে, ভাই, আমাদের বাড়ির বাচ্চারা, ওদের জন্যই মানে মনে হয়। ক্ষেত্রেই বলি, বাবারটা যেহেতু জানি, সবাই এক একটা যখন আসে তখন সেটা সবাই জানে, বাকিটা জানে না। তো আমাকে বলতো তুই মরে যাবি, কি করে করবি? তো আমি বলতাম আমি বাবাকে আনবো না, কি করে বলবো? 14 বছর এরকম যখন টানাপোড়েন চলছে, তখন আমি যখন একা কাঁদতাম, তখন আমি না ভগবানকে বলতাম লড়াইটা কিন্তু আমার তোমার সঙ্গে, তুমি কত দিতে পারো আমি করছে না। আপনি আমার ব্যাকগ্রাউন্ডও জানেন না, আপনি কিছুই জানেন না, একটা জায়গা আমরা শুটিং করতে গেছি, আপনি আমার পাশে ভিডিওটা করে আনন্দ পেয়েছেন, আপনার ভিউয়ার্স বেড়েছে, আর আপনি আমাকেই অসম্মান করলেন। এটা কোন ধরনের মানসিকতা আমি জানি না। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন, জীবনের ক্ষেত্রে নয়, কর্মক্ষেত্রে তিনি প্রায় 36টা বসন্ত পেরিয়ে এসছেন, অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেখেছেন, জীবনের ওঠা পড়া, কাজের জায়গাতেও তাই, এমনকি বিভিন্ন মাধ্যম, কোন মাধ্যমে যে তিনি কাজ করেননি সেটাই বোধহয় বলা দায়। তিনি সাগরিকা রয় আমাদের সঙ্গে রয়েছেন। যদি এইভাবে শুরু করলাম, কিন্তু মনটা আমাদের সকলেরই খারাপ, সাগরিকাদেরও খুব খারাপ, কারণ কিছুদিন আগে তিনি নিজেও ব্যক্তিগতভাবে একটু বেশ খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছেন, সেখান থেকে একটু সুস্থতার পথে যেতেই মানসিক একটা আঘাত, রাহুল দাকে হারানো। আমাদের অনেকের ক্ষেত্রেই সেটা হয়েছে। সাগরিকাদি, ওয়েলকাম। মানে এখন শুরুতে সত্যি রাহুল দাকে নিয়ে এইভাবে কথা বলা, সেটাই বোধহয় আমাদের কাছে অবিশ্বাস্যকর। মানে এইভাবে কথা বলছি আমরা রাহুল ব্যানার্জিকে নিয়ে, তাই না সাগরিকাদি? মানে প্রথমে বলি যে আমাদের অনেকদিন থেকেই বসার কথা ছিল, সেটা আমার অসুস্থতা নিয়ে, সেটা আমার অসুস্থতা, তোর কাজের চাপ বা আমার টাইম ম্যাচ করে পিছোতে এতটা হয়ে গেল, তার মাঝখানে এরকম একটা অঘটন যে ঘটবে, এটা তো আমাদের কারোরই মানে কল্পনারও বাইরে, কেউ ভাবতেও পারিনি। আর আজকে কথা বলতে বসে নিজের কথা বলতে গেলে রাহুলের কথা আসবে, কারণ চারিদিকে এমন একটা মনে দাগ কাটার মতো মানে ভাবনার বাইরে এমন ভাবে ঘটে গেছে। মৃত্যুটা মানে একটা চিরন্তন জিনিস, আমরা জানি মৃত্যু কখন কার আসে সেটাও জানি, কিন্তু যে ভাবে হয়েছে সেটাই মানুষের মনকে অনেক বেশি নাড়া দিয়ে গেছে, ছুঁয়ে গেছে, যেটা কেউ মানতে পারছে না। এবং আমিও যখন শুনেছি আমার অসুস্থতাটা না কোথায় যেন অর্ধেকটা ভয়ে আমি সরে গেছে, আমার নিজের কথা ভুলে গেছি। এবং আমার 3-4 দিন না মানে সারাক্ষণ হয়তো ঘুমিয়েছি, চোখটা খুলে চোটাই মনে হচ্ছে, কারণ একটা মানুষ এই আছে, তুই আমি কথা বলছি এই নেই, এটা সত্যি মানে আমি এখনো বলছি আমার গা হাত পা মানে মনে হয় যেন কিরকম এই ভাবনাটাই, মানে এটা যে কখনো এইভাবে আসতে পারে এটা তো কল্পনার বাইরে ছিল। তাই আজকে তো কথা বলতে গেলে ওর স্মৃতিচারণ ছাড়া তো আমরা কিছুই কথা বলতে পারবো না, আর ও আসবেই। আর আমার সঙ্গেও তো রাহুল অনেক দিনের সম্পর্ক, মানে আমরা যেহেতু একই ইন্ডাস্ট্রি বলে সহ অভিনেত্রী হিসেবে তো বটেই। আমরা যখন আকাশ আর্ট ছিল তখন আমরা সাহিত্য করেছি, তারপরে সব প্রজেক্টে তো সবসময় কাজ করা হয় না, এক ইন্ডাস্ট্রিতে থাকলে দেখা যায় 8-10 বছরও এক শিল্পীর সঙ্গে কাজ করা হয় না, আবার কারোর সঙ্গে রিপিটেডলি হয়ে যায়। তো সেরকমই একটা রোজ যে খুব যোগাযোগ বা এই যে এই ঘটনা ঘটার আগে সেটা নয়, কিন্তু একটা ফেজ আমরা প্রায় 1-1.5 মাস ওর বাড়িতে কাটিয়েছি। ফলে ওই বাড়িটা, ওই ড্রয়িং রুমটা, ওইখানটা মানে আরো বেশি, যার জন্য আমি কিন্তু ওই দিন যাইনি ওর ডেড বডি আনা, বা আমি নিজেই অসুস্থ ছিলাম, আমার চোখের আলো কথা বলবো, হ্যাঁ মানে কান্নাকাটি করারও বারণ আছে, মানে প্রেশার যাতে না পড়ে সেই ধরনের সব কাজই বারণ আছে। তো সেটা, এবং আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি যখন একটা ফোন পাই তখন আমি নন্দনে বিজয়নগরের হিরে দেখছিলাম, আমাকে যখন বললো
আমার কাছে শুনে না মানে ওই যে মানে সবটা ঘেটে গেল, আমি না ছবিটা এনজয় করতে পারলাম না, বেরিয়ে থেকে কি বলছে। তারপর তো এখন ফেসবুক আমাদের আছে। বিশ্বাস হতে সময় লেগেছে, বিশ্বাস মানে সকল আমি যে date। আজকেও এখনো বলছি, যেহেতু রোজ দেখা হয় না, সেই জন্য মনে হচ্ছে হ্যাঁ মনে হয় আছে। আর সত্যিকারের একটা টকবগে ছেলে, এই বয়স সবে শুরু, কত লড়াই করে, ও যদি ছোটতে ওরও অনেকগুলো দিন, তো সেইটা মানতে সত্যি খুব কষ্ট হচ্ছে। কিছুতেই আমি জানি না, হয়তো কিছু মানুষের তো মনে থেকেই যাবে, কিছু মৃত্যু আমাদেরকে বড় ভীষণ নাড়িয়ে দিয়ে যায়। আর 1 থেকে 1.5 মাস ওর বাড়িতে আমরা একটা সময় আর্টিস্ট ফোরামের, তখন অরিন্দম দাস সেক্রেটারি ছিলেন, আর্টিস্ট ফোরামের একটা নাটকের কম্পিটিশন মতো হয়েছিল, তো অনেক ডিরেক্টরের আলাদা আলাদা, তো আমরা একটা নাটক করেছিলাম যেখানে রাহুল ডিরেক্টর ছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি ছিলাম, কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছিল, মানে আর্টিস্ট নির্বাচন থেকে কে কি সবটা থেকে, ওই যে শুরু থেকে নাটকের শো পর্যন্ত অতগুলো প্রায় মাস দুয়েক একদম সেই না, মানে আমাদের ওই টিমটা এখনো, আমাদের ওই গ্রুপটা আমরা কেউ ভাঙিনি হোয়াটসঅ্যাপের বা আছে। আর তখন আমার বাবাকে নিয়েও খুব প্রেশারের, বাবা কাজ সব নিয়ে, তার মধ্যেও আমি করেছি। ওই যে 2 মাস একসঙ্গে, মানে কি হয়, তুই 2 বছর দেখলে একটু একটু, আর একসঙ্গে 2 মাস মানে অনেক অনেকটা চেনা যায় একজন। তো যখনই শুনেছি না, মানে আমার নিজের কি বলবো, সত্যি কথা, আমার মানে মনে হচ্ছে বুকের মধ্যে চিনচিন করছে, ভালো লাগছে না কিরকম। 2-3 দিন আমি ঘুমোতে পারিনি, কেউ মানে অনেকদিন দেখা না হলেও খুব মানে খুব, আর আমি মানে এটা মানতেও পারছি না, মনেই হচ্ছে না যে নেই, মানে এটা কিন্তু সত্যি, মানে রাহুলদা বাড়িতে আছেন, কোথাও কাজ করছেন, শুট করছেন, এটাই আমরা ভাবছি। আর খালি যেহেতু বাড়িতে গেছিলাম বলে কাকিমাকে দেখেছিলাম, সহজ তখন আরেকটু মানে ছোট একদম বা সহজে, তো তাদেরকে দেখেছি। তো আমার শুধু কষ্ট হচ্ছে, কি হয়, আমরা তো খুব ফ্যামিলি ম্যান, আমাদেরও পরিবার আছে, তখন শুধু মনে হচ্ছে আমরা দূরে, তাই মনে হচ্ছে নেই। আর এই ঘরের মানুষগুলো কি করছে, মানে সেটা, মানে আমরা যারা একটু সেন্সিটিভ সবাই, কারণ অনেক বাইরের মানুষদেরও আমাদের জগতের বাইরের মানুষদেরও ছুঁয়ে গেছে। তো সেটা ভেবে আমি দেখবি আমার ফেসবুকে শুধু লিখেছি যে যদি কোনো জাদু বলে আমি কাকিমার কাছে অথবা আমার সহজের কাছে তবে ফিরিয়ে দিতে পারতাম, এটা যদি কিছু পারতাম তাহলে আমার ওদের খুব ভালো লাগতো। মানে আমি এখন বলছি, হয়তো চোখে জল এলো, লোকে বললো বাড়াবাড়ি করছে, না একেবারেই আমি যার জন্য কোনো বাড়াবাড়িতে যাইনি, মানে একটা পোস্ট শুধু আমি স্মৃতিচারণ করেছি, এবং আমি ঠিক এই লাইনটাই লিখেছি, যা হচ্ছে, কিন্তু সবকিছুর পর তো ও ফিরবে না, এর চেয়ে বড় সত্যি কিছু নেই, সব আবার হয়তো এক পৃথিবী তো থামে না, চলে সেই, কিন্তু খুবই কষ্টদায়ক। মানে আমার চোখের যে এতটা ভীতি আছে, মানে যতটুকু রেস্ট্রিকশন আছে, সেগুলো আমি সত্যি ভুলে গেছি। আর আগে যদি তুই আমার ইন্টারভিউটা নিয়ে নিতি, তাহলে হয়তো এই সুযোগটাও হতো না, মানে আজকে এই কথাগুলো বলার। কিন্তু তোমার চোখে যেহেতু তুমি ইমোশনাল হয়ে পড়েছো, তোমার শরীরটাকেও ভালো রাখতে হবে সাগরিকাদি, যেটার জন্য আজকে আরো জানতে মানে এলাম তোমার বাড়িতে, যে তুমি নিজের জীবনে একটা ভয়ঙ্কর ঝড় পেরিয়ে এলে, মানে চোখ, মানে কি বলবো, সবটা দেখা, সবটা অনুভূতি, সেই প্রায় হারাতে বসার মতো তোমার অবস্থা হয়েছিল। এরকম একটা অবস্থা, তুমি একা মানুষ, মানে তোমার অবশ্যই জেঠিমা আছেন, ভাই সবাই, কিন্তু মানে তুমি এখানে একা থাকো, পুরোটা সামলে ওটা কি হয়েছিল। এবং অনেকেই দুশ্চিন্তা করেছেন, তোমার যারা অনুরাগী আছেন। একদমই, আমি শুধু সবার আগে একটু কিছু কৃতজ্ঞতা তোর এর মাধ্যমেই করে নি, কারণ ওটা বোধহয় বক্স অফিস বাংলা, ওরা প্রথম খবরটা বার করে। আমি তার 1.5-2 মাস আগে, আমি খুব একটা বেশি বাইরে প্রচার করতে ভালোবাসি, আমি কিন্তু বলিনি না, কিন্তু ওরা নিউজটা করেছিল, ওদের কাছে আমি খুব থ্যাঙ্কফুল, যে তাতে কি হয়েছে, অনেক মানুষের আশীর্বাদ, অনেক মানুষের সাজেশন, অনেক মানুষের, কারা কারা এতে ভুগছেন তারা ওই পোস্টটাতে আমি দেখেছি অনেকের লিখেছেন, এই 23 বার হলো, কেউ লিখে, আমি এই অসুখটা সম্বন্ধে না অনেকটা বেশি জানতে পেরেছি। তার জন্য তো হয়তো জানি খুব, মানে অনেক সময় বলে না যে মনের কথা খুলে বলো, তাহলে অনেক কিছু জানতে পারবে বা অনেক সমস্যার সমাধান হয়। তো এটা হয়তো আমি নিজেই চেপে রাখতাম, হয়তো বলতাম না, কিন্তু ওটা করেছে বলে আমি আমার পাশাপাশি যখন দেখেছি যে আরো বহু মানুষ ভুগছেন এতে, তখন কি হয় না, মানুষের নিজের দুঃখটা অনেক হালকা হয়ে যায়, বা আমি অসুখটা সম্বন্ধে এটা নিয়ে ভয় করছিলাম, সেই সম্বন্ধে জানা গেছে। এবং তারা তারপরে বহুবার আমাকে জিজ্ঞেস করেছে যে কেমন আছি, তাদের বলা হয়নি। আজ অর্পিতার এই কথার মধ্যে দিয়ে আমি সবাইকে শুধু বলতে চাই যে এক একজনকে তো আলাদা করে করে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, আর আমার অনেকক্ষণ টিভি দেখা, অনেকক্ষণ মোবাইল দেখাটাও বারণ ছিল। আর যারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে, তাদের তবুও আমি লিখেছি, কিন্তু যারা আমার পরিচিত নন, আমার ভিউয়ার্স, আমাকে যারা ভালোবাসেন বা যারা এই অসুখটা শুনে খুব ব্যথিত হয়েছেন, আমাকে যারা সাজেশন দিয়েছেন, তাদেরকে আমি বলি যে
আমিও তাদের প্রতি ভীষণ ভাবেই সহানুভূতিশীল, বা তাদের যারা এই রোগে ভুগছেন। একজন আমার মনে আছে, আমি দেখেছি যে একজন লিখেছেন আমার 23 বার, এবং কেউ লিখেছেন 23 বার ইনজেকশন নিয়েছেন, কেউ লিখেছেন আচ্ছা। আমার 6 বার ইনজেকশন নিয়েছেন, কেউ লিখেছেন এটা সেরে যায়, কারো সারে কারো সারে না। তো আমি কার লিস্টে আছি এখন আমি জানি না। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি ভালো আছি কিনা। আমি বসে আছি, বোঝা যাবে না, কারণ যেহেতু ভেতরে। হ্যাঁ, আমার ফার্স্ট ইনজেকশনের পর আমার 1 মাস গেছে, তারপরে একটু করে আগের থেকে বেটার, কারণ আমার চোখে একটা স্ট্রোক হয়েছিল এবং ব্লাডটা স্প্রেড করে গেছিল এবং জল জমে গেছিল, তো ইনজেকশনে সেটা খানিকটা কন্ট্রোলে আছে। বুঝলে কি করে চোখে স্ট্রোক? এটাই আমার ক্ষতি হয়ে, মানে ক্ষতি মানে আরো বেশি আমি বুঝতে পারিনি, মানে আমি যখন জেনেছি যে এটা আমার হয়েছে, সেটা আফটার হয়ে যাওয়ার আফটার 40 ডেজ। ওরে বাবা! হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি একদিন হঠাৎ ফিল করলাম যে আমার চোখে একটু ডিস্টার্ব হচ্ছে, হয় না ডান চোখের থেকে বাঁ চোখে। এবার আমার চশমা আছে, আমার রিডিং পাওয়ার আছে, তো আমি ভাবলাম কি যে কোনো কিছু আমার পাওয়ারটা কি বেড়েছে, কিন্তু আমি আবার ভাবছি কি তার কিছুদিন আগে আমি পাওয়ার চেঞ্জ করে নতুন চশমা সব হয়েছে, আমি একটু রোগড়ে দেখছি, এগুলো আমার ক্ষতি হয়েছে, আমি তো জানতাম না। এবার আমি নর্মাল যে চোখে কিছু হলে নর্মাল আই ড্রপ বলেন, একটু আই ড্রপ ক্লিন করার জন্য, সেটা দিয়েছি। এবার আমি বুঝতে পারছি না। আর আমার আগে একটা, আরো যারা চোখের নানান অসুখ জানেন, আইরাইটিস বলে একটা অসুখ আমার ছিল, সেটা বহু বছর আগে, ছোটবেলায় প্রায় বলা যায়, কলেজ লাইফে, তো সেটা নিয়েও কয়েক বছর ভুগেছিলাম। এবার ওর সিমটম গুলো আমি জানতাম, তো ওটাও কিন্তু একটা দীর্ঘস্থায়ী হয়, আমাকে বলেছিল এটা তোমার সারা জীবনের সঙ্গী হয়ে গেল। তো সেই সিমটম গুলো লাগছে না, এবং আমার কোনো ব্যথা যন্ত্রণা কিছু ছিল না, কিন্তু কিছু একটা মনে হচ্ছে আমি এটা বন্ধ করলে, এটা দেখছি অনেকটা ক্লিন, এটা বন্ধ করলে আমি দেখছি এখানটা আমার কিছু একটা গার্ড ওয়াল আছে। আচ্ছা, এটা ফিল করছি। এরকম করতে করতে আমার বাড়ির কাছে হসপিটালের নাম নেওয়া যায়, যাই হোক আমি জানি না, হ্যাঁ, তো শঙ্কর নেত্রালয়ে গেলাম। আমার পুরনো ডক্টর, যিনি আগের অসুখটা দেখেছিলেন, আমার পুরনো, তো আমাকে বললেন যে আপনার যখন পাস্ট হিস্ট্রি আছে তাহলে ওই ডক্টরকে আমি, আর তাছাড়া আমি ওই ডক্টরকেই গেছিলাম, কারণ উনি ভালো করেছিলেন, বহু বছর ওটা আমাকে আর ডিস্টার্ব করেনি, আগের অসুখটা আইরাইটিসটা। তো তখন গেলাম, গিয়ে আমার যা যথারীতি যা হয়, যে এখন ডক্টররা খুব বিজি, তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক লেটে, আর যেহেতু আমার কোনো মারাত্মক কিছু অসুবিধা যেটা কেটে ফেটে গেলে এমার্জেন্সি আমি ফিল করিনি, আমি বললাম আচ্ছা ডেটটা তো নিয়ে নি, কিন্তু এইটুকু আমার যে ভাগ্যিস ফিল হয়েছিল যে ডেটটা তো নিয়ে নি, তারপর যদি সেরে যায় তাহলে আর যাবো না, যদি না সারে তাহলে যাবো বলে ডেটটা আমাকে দিলেন 1 মাস পরে। মানে আমি ফিল করে ডাক্তারে যাবো এটাও তো বুঝেছি, 5-7 দিন সময় নিয়েছি, তারপরে গেছি, গিয়ে সেদিন 1 মাস পর গেলে এই সমস্যাটাই রয়ে গেল, আর বাড়লো না কিছু নতুন? না, বাড়েনি মানে ওপর দিয়ে তো আমি বুঝতে পারিনি কতটা ড্যামেজ হচ্ছে, হ্যাঁ, কারণ পুরোটাই তো ভেতরে হয়েছে, রক্তক্ষরণটা তো ভেতরে হয়েছে, স্ট্রোকটা তো ভেতরে হয়েছে, ব্লাডটা ছড়িয়ে গেছে, জল জমে গেছে, মাছের পটকা যেরকম হয় না ওরকম ফুলে, কারণ স্ক্যানের এগুলো রয়েছে, তো সেটা তো আমি বুঝতে পারিনি। তারপরে যখন জানলাম, এবং সেদিন যখন জানলাম এই ইনজেকশন নিতে হয়, 3টে নিতে হয়, ফার্স্ট টাইম যেরম বলছে, আমি সেটা শুনেই, দুটো শুনে এই যে একটা প্যানিক, যে আমি 1.5 মাস তাহলে ভেতরে কতটা ক্ষতি কি হয়েছে, আবার ইনজেকশনের অত দাম, সেগুলো ইনজেকশনটা নিতে হচ্ছে তোমার চোখে ভেতরে? মানে বাবা, তো এটা আমি চোখে ইনজেকশন নেয় আমি এটা জেনেছি আমার আইরাইটিস যখন হয়েছিল, কিন্তু তখন এত কস্টলি বা এরকম ছিল না, জানতাম না। এবারে পাশাপাশি আমার এত ইনসিকিউর প্রফেশন, আজ আছে কাল নেই, সবটা মেনটেন করে ধাক্কা তো একটা লাগেই, যখন 3টে নিয়েছে, ফলে নিয়ে ওই সময়টা আমি খুব একটা তারপর আমার শুনে মনে হলো, নানান আমার বাড়ির কিছু মানুষের সঙ্গে যখন আলোচনা করলাম, তারা বলে যে নানা সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিয়ে, তারপরে তাতেও খানিকটা সময় গেল, তারপরে ডিফারেন্ট টাইপের টেস্ট দেওয়া হলো, সেগুলো করে যখন আলটিমেটলি ইনজেকশন নিতে নিতে প্রায় 1.5 মাস পরে হয়েছে। তো ওই যে সময়টা আমি কাটিয়েছি, তখন আমি কিন্তু কাউকে বলিনি, আমার কিন্তু জেনেছে আফটার ইনজেকশনের পরে, তার ফেসটা কিন্তু আমি তখনও নিজের মধ্যে টেনশন, কিচ্ছু দাওনি? না, আমি এগুলো পছন্দ করি না, তুই দেখবি যে আমার পেজে কোনোদিন আমি লাইভ করি না, আমি কোনোদিন বসে বসে লোককে জ্ঞান দেওয়া আমি পারি না বলতে, কারণ এগুলো আমার খুব লজ্জা লাগে। আর দ্বিতীয় কথা মনে হয় যে আমরা ভালো মুহূর্ত গুলো দাও, হ্যাঁ, আমার কাজের মানে সময় সঙ্গে চলতে হবে না, আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেটাও আমার কম্য নয়, অনেক আগেই খুলে দিয়েছিল, তাতে আমার শুধু
কাজটাই রাখি আমাকে, যাতে কেউ জানেন যে আমি একজন অভিনেত্রী আছি, কিছুটা সময়ের সঙ্গে চলতে হবে, সেই জন্য আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে। আমি একজন অ্যাক্ট্রেস, আমি এই কাজ করেছি, আমার এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার এই বাড়ি, আমার কিছু ভালো মুহূর্ত, শুধু ফেসবুক নয়, মিডিয়ার কাছেও তুমি তাই। হ্যাঁ, মানে মিডিয়ার কাছেও আমি তাই। ব্যক্তিগত জীবন না, নানান স্ট্রাগল কিছুই নেই, এটা তোমার না। সামনে চলে এসেছিল বলে, নাহলে আমরা জানতেই পারতাম না যে না, তোমার না। মানে তাও তাই জন্য বলি যে আমি তাতেও খুব লজ্জা পেয়ে, কিন্তু ওরা করেছিল বলে পরে বুঝলাম যে অনেক কিছু ভালো সাইডও আছে, তার জন্য তোরা জেনেছিস বা আসছিস, তার জন্য আমি ওই যে একা থাকলে ঘরে কি করব, কি হচ্ছে, ডাক্তার বলছে, অনেক কিছু সামলেছি। ছিল সেই সময়টা? আমি যেদিন প্রথম গেছি সেদিন আমি পুরো একা গেছি, পুরো সকাল 5:30 থেকে 5:30 পর্যন্ত, এটা থেকে ওটা, ওটা থেকে স্ক্যান হচ্ছে, ওটা থেকে আমার ডক্টর তোর কিসে পাঠিয়েছে, এক ডিপার্টমেন্ট থেকে আরেকটা পাঠাচ্ছে, এখানে যেন স্ক্যান হবে, ওখানে যেন যাবে। তো সেই সব করতে করতে তারপরে যখন শুনছি মনে হলো বোধহয় আজকে ইঞ্জেকশন দিয়ে দেবে। ফোনে কথা হয়েছে বাড়ির মানুষদের সঙ্গে, আলোচনা কি করবে, এই বলছে ওই বলছে, তারপরে এই ঘরে পাঠিয়ে দিচ্ছে। আমি ভাবলাম আজকে এক্ষুনি ইঞ্জেকশন দেবে, গিয়ে শুনছি, ভাবলাম ওটা ওদের HR রুম, যখন ওরা তোর প্যাকেজ, এই প্যাকেজে যাবেন ওই সব নিয়ে। তো সেই দিনটা খুব কেটেছে। তারপরে তো বাড়ির একজন দুজন তো থাকে, আমি খুব ঘাটাই না, কিন্তু কারণ আমার বাড়িতে যারা আছেন তারা অতটা বুদ্ধি দিয়ে আমার উপরই ডিপেন্ডেন্ট, হ্যাঁ, মানে তারা ডিপেন্ডেন্ট না হলেও আমি মনে মানে ডিপেন্ডেন্ট তো বটেই, ডিপেন্ডেন্ট তো বটেই, কারণ কাঠামোটার আমাকে ধরে রাখতে হয়। তাদের আবদার, ভুল ভ্রান্তি কিছু, মানে আমি যদি নাও বলি, হয়তো পছন্দ, যেমন বাড়িতে হয় পাঁচটা, আমি পছন্দ না হয়, মায়েরও যদি কিছু পছন্দ না হয় লাগে, কিন্তু আমার নজরটা রাখতে হয় যে ওদের একটা ভুল যদি কিছু ভেঙে যায় আমাকে কিন্তু তুলে দাঁড়াতে হবে, এই নজরটা আমার সব থাকে। সেই অর্থে একেবারেই আমার উপর সবাই, বাড়ির মানুষজন আমার উপর ডিপেন্ড করে। তো আমরা একটা ছবি দেখেছিলাম না, তুমি এই যেহেতু বাড়ির কথা বলে, একটা ছবি দেখে চোখটা, এই চোখটা বোধহয় পুরো তোমার, হ্যাঁ, তো ইঞ্জেকশনের পর ওরা তো যাতে, ও সেটা কতদিন রাখতো? না, সেটা একদিনই ছিল। ও আচ্ছা, একদিন পরে খুলে দেওয়া, কিন্তু ওটা যেহেতু মানে সঙ্গে সঙ্গে যাতে কিছু না হয়, কিন্তু আমি 1 মাস পরে জল লাগানো বারণ। খুলে দেওয়া মানে চাপে, তো ঢাকা থাকলে মানে কভার আছে। 1 মাস আমাকে বলেছে এখান থেকে চান করবেন, গলা থেকে। হ্যাঁ, 1 মাস আমি চান করতে পারিনি, শ্যাম্পু করা, মানে যেরকম হয় না নিজেদের ইরিটেশন, ওটা করতে পারিনি। আমাকে বারবার অনেকে গাইড করেছেন, টেনশন করো না, কারণ আমি না যেহেতু অভিনয় করি বলে আমি বলেছিলাম, আচ্ছা আমার তো, আর আমার বিশেষত সবারই থাকে, আমার বিশেষত ভীষণ প্যাথোজ রোল থাকে, কান্নাকাটি থাকে ম্যাক্সিমাম, তাই বলেছিলাম, বা ধর নিজে নার্ভাস হচ্ছি, কান্না পাচ্ছে, তা আমি জেনে নিয়েছিলাম যে কাঁদতে গেলেও কি চাপ, বলেছিল ভয় পাবেন না, ইসিজি হয়েছে ইঞ্জেকশনের আগে, তখন আমার না সবসময় মনের মধ্যে হয়েছে যে আমি যদি ইসিজিতে নার্ভাস হয়ে যাই তাহলে ইসিজি রিপোর্ট খারাপ হলে ওটা নেবে না। তো সবটাই ওইগুলো ছিল, টেনশন করো না, নার্ভাস হয়ে না, কোনো কিছু যেন চোখে প্রেশার না পড়ে, অনেকটা আলো, অনেকটা ওই ইঞ্জেকশনের পরে পরে এগুলো ছিল। তারপরে 1 মাস বাদে এখন তুই যখন এসছিস, তোর সঙ্গে সেই থেকেই আমার কথা চলছে, আমি বলছি যে এখন আমি পারবো না করতে। এখন 1 মাস পরে আমার চেক আপ হয়েছে, চেক আপের পর একটু বেটার, ইঞ্জেকশনটা কিছুটা কাজ করেছে, মেডিসিন চলছে। দেখাতে কোনো সমস্যা ছিল না বা নেই তো? দেখাতেই তো ছিল, আমি যেহেতু আমার এই হালকা, হ্যাঁ হ্যাঁ, মানে কি হয়েছিল তোর, ধর একটা বাড়িতে যদি এতটা কিছু দিয়ে ঢাকা থাকে জল, তুই এইখানটা ভিশন আছে, বুঝতে পেরেছি, এইদিকে ভিশন নেই। আমার খালি মনে চোখের মধ্যে একটা কিছু মানে কিছু অবস্ট্রাকশন হচ্ছে বোঝা যাচ্ছে, যেহেতু এটা আমার পুরো খোলা বা আমি শরীর সুস্থ, ওইটাই তো ইঞ্জেকশন দিয়ে তোর ওই জল, ওটা কাটা, সেটাই অনেকটা কেটেছে। এবং সেটা এটা থেকে জানতে পেরেছি যে এটা একটা রেকারিং, আমাকে বলে দিয়েছে, চলবে তো জানি না সেটা, এটা বলেছেন যে আমাকে বলেছে আবার 1 মাস পরে যেতে, তাতে নর্মালি 1 মাস পরে আবার গিয়ে আবার স্ক্যান করে দেখবেন যে আবার কি, কিন্তু এর মধ্যে যদি কিছু সমস্যা আমার ফিল হয় ইমিডিয়েট যেতে বলেছেন এটা। এবং এই যে নানান রকম লোকের দেখে আমি বুঝতে পারলাম, বা নানান জন আমাকে যে গাইড করেছে, এটা একটা রেকারিং বহুমান, মানে তোর 2 মাস পরেও আবার হতে পারে, আবার 6 মাস পরেও হতে পারে, আবার তোর যদি কেউ কেউ লিখেছেন, ওই যে বললাম তো যে ওই পোস্টটাতে আমার একটা সুবিধা হয়েছে যে আমি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি, অনেককে যারটা শুনছি যে দিয়েছেন তিনি নিশ্চয়ই আমার কথা, আমার পোস্টে যখন লিখেছেন তিনি জানবেন, আমি তারটা একটা এও দিয়েছি, আমার খুব খারাপ লেগেছে, সঙ্গে তো ভয় লাগছে যে 23 বার দিচ্ছেন, একজন বলেছেন 6 বার দিচ্ছেন, এবার আমি কোন লিস্টে পড়ে আছি আমি এখনো জানি না। তো আমি যখন বললাম যে এটাই আমার রুটি, আমায় কাজ করতে হবে, কাঁদতে হবে,
তো হচ্ছে না, এখন হচ্ছে সেগুলো করতে পারেন, অসুবিধা নেই। যখন আমার ওই সমস্যা হবে, পাশাপাশি ওষুধ চলবে, তুই আমার দুটো পেজ আছে দেখবি, দিনে 9 বার ড্রপ দেওয়া, মানে হলো কিনা আমি যদি ভুলে যাই না মেডিসিন খেতে, তো আমরা আবার ড্রপ দিতে হ্যাঁ হতো? তো মেডিসিন খাওয়া ভুলে যাওয়াটা আমাদের একটা এর মধ্যে পড়ে। আমি পুরো যাতে না করি ভয়তে, শুধু যেন প্রপারলি মেনটেন হয় মেডিসিন। আমি কিন্তু একদম ডেট বাই ডেট কবার হলো, কটায় হলো, একটা 4 ঘন্টা গ্যাপে, একটা 8 ঘন্টা গ্যাপে, এরকম ভাবে ওভাবে করা আছে। মানে এখন পুরো বাড়িতে সেই সময় হ্যাঁ থেকে জাস্ট হ্যাঁ। নিজের, আর তার মধ্যে এটা কাটিয়ে উঠতে উঠতে এরকম একটা ধাক্কা, সত্যি। ওটা নিয়ে ভয়ে আমি ইনজেকশন হওয়া পর্যন্ত ভীষণ ভাবেছিলাম, ইনজেকশনটা পর্যন্ত, আর তার মধ্যে বলেছে ওটিতে গিয়ে ইনজেকশন দিবে। ইনজেকশনে খুব পেইনফুল মতো ফিল করেছো নাকি? না না না, ওরা তো ড্রপ দিয়ে দিয়ে আমার আগে মুহূর্ত পর্যন্ত ভীষণ ভাবে ছিল যে ইনজেকশন চোখে। আমিও শুনি ওটি মানে নর্মাল না, ওটিতে গিয়ে দেবে। ওটি শুনলেই আমাদের একটা কেমন মনে হয়, সবটা মিলে তার দাম শুনে 1.5 মাস, আমি 40 দিন অলরেডি কাটিয়ে, সব মিলে তো মনের মধ্যে কিরকম একটা ঝড় হতে থাকে, আমি কিভাবে বলবো। তো সেইটা কাটিয়েছি। তখন ইনজেকশন যখন দিয়েছে তখনও পর্যন্ত মনে হচ্ছে আমি ঢুকবো, আমার মাঝে আমার ভয় করছে, মানে আমার গা হাত পা কাঁপছে। তারপরে তখনও ফিল করিনি, ভেবেছি কি অবশ করার ইনজেকশন দেবে, তারপরে দেখলাম না, ওই ড্রপ দিয়ে দিয়ে ওরা করে। তারপরে পুরোটাই আমাকে কিছু বুঝতেই দেয়নি, মানে পুরোটাই কভার ছিল। ও, পুরোটা ওরা কভার করলো, আমার সঙ্গে গল্প করছিল জায়গা থেকে। তো তোমার সেন্স ছিল? আমার সেন্স ও তো শুধু এইটুকু জায়গা আমার মেডিসিন দিয়ে, এবং তোকে যাতে তোর ইনজেকশনটা আসছে তুই ফিল না করিস, দেখতে না পাস, ওর জন্য বাকি এইটুকু খোলা ছাড়া পুরোটা কভার, আমার পুরো মুখটাই কভার ছিল। তারপরে ওখান দিয়ে যাওয়ার জন্য আমি, মানে আমার তো মনে হচ্ছে আমি ডক্টরকে বলছি যখন হয়ে যাবে আমায় বলবেন, হ্যাঁ যখন হয়ে যাবে আমায় বলবেন। তারপরে কখন হয়ে গেল যেহেতু ওটা বুঝতে পারিনি। তারপরে ছিল তো সাইড এফেক্ট আমি খুব একটা করিনি। তো এখন এইভাবে চলছে। হ্যাঁ মানে এখন আমার আর বেশি ইনজেকশনও নিতে না। আমি এখন কোন লিস্টে সেটাই ভাবছি, যে ভগবান পুরোটাই ভগবানের, যদি কবে জানতে পারবে মানে তোমায় তাও মোটামুটি কতদিন ইনজেকশন নিতে হবে, কটা না এই এখন যে এখন আমি এটা তো রেকারিং একটা সমস্যা, বারবার আসতে পারে এটা বলেছে। আচ্ছা, এখন আমার যে ট্রিটমেন্ট আছে, এখন তো ফার্স্টটা হচ্ছে, সেকেন্ড বার আবার আফটার 1 মান্থ যাবো। তখন যদি না, এবার আমি যদি কপাল ভালো, যে 6 মাসে আমার কোনো একটা বা ওইগুলো আবার জল ফিরে না, সেগুলো না সেটা তাহলে সুবিধে, তাহলে বুঝবো আমি সেফ জোনে। কিন্তু আমি তো এখন বলতেই পারবো না 6 মাস 1 বছর না গেলে। আর আরেকটা বলেছিলেন তখন সেকেন্ড ওপিনিয়নের সময় ডক্টর, যে আপনার খুব লাক ভালো যে এটা ব্রেন বা হার্টে হয়নি, চোখের উপর দিয়ে গেছে। তার মানে আমরা যেমন বলি ব্রেন স্ট্রোক হয়, হার্টের স্ট্রোক গুলো হয়ে যাচ্ছে, তো চোখের এই 3টে স্ট্রোক হয়। তো সেক্ষেত্রে এখন যেহেতু আমি মানুষের সমস্যাটা পেরিয়ে গেলে অনেকটা রিলিফ হয়, খানিকটা জানা হয়। তো এখন সেই স্টেজে আছে, এবং ওটা শুনে তখন মনে হচ্ছে যে ব্রেন বা হার্টে হয়নি। আর কিছু হলেই না এখন সত্যিকারের পুরো ফ্যামিলির ওপরই মনে হয়, মার বয়স হচ্ছে, ভাইটা অসুস্থ, মেয়ে, ভাইয়ের, আমাদের বাড়ির বাচ্চারা, ওদের জন্যই মানে মনে হয় যে আমি উইক হয়ে গেলে ওরা কি করে করবে। কিন্তু নিজেকে নিয়ে প্রায় ভাবোই না, এত অনেকক্ষণ গল্প হচ্ছিল, তো পুরো জীবনটা জুড়েই ওদেরকে ভালো রাখার মাধ্যমে বোধহয় নিজে ভালো থাকা। তার কারণ আমরাই তো শিখেছি যে এই যে বলে যে আগে পুরো ফ্যামিলি ছিল, জয়েন্ট ফ্যামিলি, তখন এরকম, বা যে মানুষটা সবাইকে নিয়ে ভালো থাকতে পারে, তার মানে তো ভগবান তাকে একটা বড় মন দিয়েছে। হ্যাঁ, আর সবার, আমরা বলি না আনন্দটা খুশিটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে। তো আমি যদি সবাইকে নিয়ে, সবাই মানে ইন দ্য সেন্স কি, আমারই তো পরিবার, মানে আমার হাত পা, আমি অন্যের সঙ্গে ঝগড়া হোক ভালো হোক কথা বললাম না, আমি খুব পরিষ্কার, আমার তোর সঙ্গে ভালো লাগলে আমি প্রাণ খুলে কথা বলতে পারি। তোর সঙ্গে যদি বুঝি না আমার ভালো লাগছে না, আমি খুব চুপচাপ, আমি দিচ্ছি যখন ঝগড়া করতে বা ওইগুলো করতে আমার পছন্দ হয় না। আমার না হলে আমার, হ্যাঁ আমার ভীষণ নিট এন্ড ক্লিন, মানে আমার ভীষণ ট্রান্সপারেন্ট। আমার মনে হয় যে হ্যাঁ ছোটবেলা, এবার আরেকটাও বলতে পারি যে আমরা যখন বড় হই, ম্যাচিউর বুদ্ধি হয়, আর যখন ছোট থাকিস তার রিয়াকশন অন্য হতো। ছোটবেলায় যেটা করতাম, কেঁদে ফেলতাম বা মনে হতো, এখন অনেক সময় মনে হয় যে না, কাঁদবো না, কান্নাটা আমার ছোট্ট ঠাকুরের জায়গাটা দেখলি বা জায়গাটা, যে ওটাও করব না। এই যে যখন আমার ডাক্তার বললো, আমি আগে জিজ্ঞেস করলাম কাঁদতে পারবো, কারণ কি আমরা সবাই আমি তো কাউকে বলছি না, সেটা তো আমাকে আউটবাস্ট কোথাও করতে হচ্ছে, আমার ভয়টাও তো আমাকে কোথাও ঠাকুরকে জানাই কি নিজে করি। এবার আমার চোখে কাঁদলে আমার চোখে ক্ষতি হবে, কারণ আমাকে কাজ করে খেতে হবে। আমাদের প্রতিকটা অঙ্গই খুব হ্যাঁ এবং মানে জরুরি, এবং কোনোটা হলে একটা আঙুল গেলেও মনে হয় আমি ধরতে অসুবিধা হচ্ছে। সেখানে চোখটা তো আমাদের অভিনয়ের একটা মেন পার্ট, বা বেঁচে থাকারও মেন পার্ট। সেই জন্য এরকম হয়েছিল। আমি এমনও ভাবে গেছি যে যখন খুব ভয় পাচ্ছি,
তখন আমি কি করে মনের জোরটাকে যে আমি যখন দেখলাম আমার দেয়ালে পিঠ থেকেই গেছে, আমাকে ইনজেকশনটা নিতেই হবে, এই খরচা কি ইনজেকশন 3টে সব নিতেই হবে, তখন আমি আস্তে আস্তে কি করলাম, আমার বাবাকে দেখেছি ক্রনিক সিওপিডির আইসিইউ ভেন্টিলেশন, মুখে নল নল, আমার ওগুলো পাওয়ার হতে শুরু করলো। আমার ভাই অসুস্থ, আমি বললাম আমার ভাইটা যদি পেনটা নিতে পারে তাহলে আমি কি, ও নর্মাল কিন্তু জন্ম ইনবর্ন নয়। আমার বাবা যদি অতবার নল আইসিইউ ভেন্টিলেশনের, বাবাকে দেখেছি চ্যানেল করে ব্লু হয়ে যেত, আমি দিনের পর দিন খেটেছি, পুরো আইসিইউ ওই ক্রনিক সিওপিডি ওয়ার্ডটায় থাকতাম, অনেকে আমার ভালোবাসে, এদেরকে দেখেছি। তারপর যখন মনে হয় যে কত মানুষের হাত পা কাটা যাচ্ছে, কত মানুষ ক্যান্সারের ট্রিটমেন্ট করছে, তাদের এই যে নিতে হয়, ওরা যদি পারে সেটা আমার কাছে কিছু না, এবং আমাকে এটা পেরোতে হবে। তো ওইভাবে আমি আমার শক্তি সঞ্চয় করে আমি কিন্তু কখনোই কোনো কিছু মিডিয়াতেই কিছু হলেই খুলে বসলাম, খাতা খুলে বসলাম, এটা আমার লাইফে একদম নেই। হ্যাঁ, তখনই খোলা হয় খাতাটা যখন তুই ধর এসছিস, আজকে গল্প হলো, বই পড়া হলো, আড্ডা হলো, তখন তুই আমার হয়তো ব্যক্তিগত কিছু জানলি, বা তখন সেটা জেনে আমি অবাক হলাম। এতই কিছু বলা, মানে সত্যি সেটা বই পড়ার মতোই। সেটা সাগরিকাদের ব্যক্তিগতই থাক, যেদিন সাগরিকা একদম আবার একটা পার্টে যখন আমি গল্প বুড়ো বয়সে সাজিয়ে বসবো, সেটা অন্য সাগরিকা দিকে আপনারা চিনতে পারবেন, এইটুকু বলতে। মানে আমি আজ হাঁ হয়ে শুনছিলাম প্রায় 1.5 ঘন্টা। আমার কলিগরা, আমার আত্মীয়রা, আমার পাড়া প্রতিবেশী প্রায় সবাই জানে সবটা, যারা বিশেষ করে কাছে জড়িয়ে থাকে তারা তো জানেই, এবং যারা আমায় ভালোবাসে খুব, অভিনেতা অভিনেত্রী, অনেক ছোটরা বড়রা, তারা কিন্তু সেই জায়গা থেকে আমায় খুব ভালোই বাসে, দর্শক বা সাধারণের জন্য, এবং আমাদের আত্মীয় স্বজনরাও তাই। এবং থাক না কিছুটা মানে এরকম, হ্যাঁ দর্শকের জন্য ওটা না, মানে আমার খালি মনে হয় গাছে ফলটা ফললে তো এমনিই দেখতে পাবে, কৃষ্ণচূড়াটা যখন ভর্তি হয়ে যায় সিজনে, তখন তো অটোমেটিক লোকে আর ঢাকা দেওয়ার নেই। আমরা শেষ করব, অনেকটা কথা হয়ে গেল, অনেক কথা সাগরিকা দিন, অনেক অনেক কথা জানা, মানে যেগুলো অফ ক্যামেরা আমার হলো, একদিন অবশ্যই নিশ্চয়ই তুমি যেদিন মনে করবে জানাবে। কিন্তু একটা কথা সাগরিকা দি, তোমার বোধহয় 16 শাড়িতে আমরা লাস্ট দেখেছি, অনেকগুলো মাস হয়ে গেল, মাঝে অসুস্থতা সব মিলিয়ে, এবং তুমি যে বললে একটা বড় খরচ, সেটা তো একটা আর্থিক চিন্তা ভাবনাও থাকে, এবং তোমার ফ্যামিলি অনেকটা দায়িত্ব আছে না স্বেচ্ছায়, তো সেক্ষেত্রে নিজেরই থাকে। দেখ ফ্যামিলি তো আমরা যাকেই করি, কেউ তার পেটদের জন্য, আমার ফ্যামিলিতে আমি দায়িত্ব নেব, কেন অন্য কেউ নেবেন, ঠিক। আর অন্য তোকে কি হয়, একটা সাপোর্ট বা কোনোদিন একটা ভালোবাসা কিছু গিফট করতে পারে, কি বিপদে তোকে কিছু, কিন্তু তোর নিজেকে তো নিজেকেই চালাতে হবে। হ্যাঁ, কিন্তু দায়িত্বটা অনেকে কম থাকে, অনেকে বেশি থাকে। আমি তোমার যেটা শুনলাম সেটা তো অনেক, ওটা ভগবান, একটা জিনিস আমরা যেরকম শুনি যে বলে যে নিতে পারে তাকেই দেয়, বা যা যা আমরা শুনে শুনে প্রভাবস গুলো বড় হই, তো ভগবানের দেওয়া কোনো জিনিসই আমরা করতে পারবো না, সেটা করেই বোধহয় ভগবান দেন। আর সেটা যে সুন্দরভাবে, আমি যদি, তিনি আমার একটা পরীক্ষায় ফেলেছেন, আমি যদি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেখাতে পারি, তিনি খুশি হবেন যে তিনি আমার দায়িত্বটা, যখন একজন, তুই যখন একটা কাউকে দায়িত্ব দিস, সে যখন ওটা করে ফেলে, তোর তো ভালো লাগে না, আমি ঠিক মানুষ নির্বাচন করেছি। আমি সবসময় এটা ভেবেই করেছি যে আমাকে যখন ফেলছেন, উনি যখন দিয়েছেন, আমি একটা সময়, আমাকে এরকমও আমার খুব কাছে, বাবার ক্ষেত্রেই বলি, বাবারটা যেহেতু জানে সবাই, এক একটা যখন আসে তখন সেটা সবাই জানে, বাকিটা জানে না। তো আমাকে বলতো তুই মরে যাবি, কি করে করবি? তো আমি বলতো আমি বাবাকে আনবো না, কি করে বলবো, 14 বছর এরকম যখন টানাপোড়েন চলছে, তখন আমি যখন একা কাঁদতাম, তখন আমি না ভগবানকে বলতাম, লড়াইটা কিন্তু আমার তোমার সঙ্গে, তুমি কত দিতে পারো আমি দেখবো। তো এরকম করে করে কিন্তু আমি কারোর গায়ে যেন আমার ক্ষমতা অনুযায়ী, হয়তো সেটা তাদের পছন্দও না হতে পারে, মানুষের যারা পায় তাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকতে পারে, সে পরিবার হোক বাইরে হোক, কিন্তু আমার জায়গায় আমি ফিল করি 100%, তাই আমি শান্তিতে থাকি, এবং আমার জীবনের প্ল্যানিংটাও খুব সুস্থ, খুব দামি। মানে এই সমাজের জন্য, ইন্ডাস্ট্রির জন্য তো বটেই, যে কাজ করেছে, কিন্তু এই সমাজের জন্য তোমার মতো মানুষ থাকলে না সত্যি আরো খুব সুন্দর হতো, চারিদিকটা দারুণ হতো। কিন্তু শেষ করব, শেষে কবে কাজে ফিরছো আবার নতুন, এবং দর্শকদের কি বলবে? কাজে ফেরাটা যেটা হচ্ছে যে, হ্যাঁ আমরা সত্যি সময় আমাদের ভীষণ কম, আমরা একটা গল্প করলে এক থেকে এক জায়গায় চলে যাই, কাজে ফেরাটা তো আমার হাতে নেই, সেই জন্য সেই ব্যাপারে আমরা কিছু গ্যারেন্টি দিয়ে বলতেই পারি না, যদি না আমার কাছে কাজটা আসে। তবে আমি 16 শাড়ির পর থেকে, মানে সেই নভেম্বর থেকে এতগুলো দিন হয়ে গেল, আমি কোনো মেগাতে নেই, আর ছবি তো নয়, একটা ছোট, কিন্তু কাজটা খুব সুন্দর, এরকম একটা আছে,
সেটা আমার মনে হয় যে আবার যখন সেই কাজটা প্রমোশন বা কিছু চলবে তখনই জানুক। কিন্তু একটা মেগা তো মানুষকে সংসার বা ইন্ডাস্ট্রিকেই বাঁচিয়ে রেখেছে, আমাদের শিল্পীদের তো বাঁচিয়ে রেখেছে। মেগা না পেলে সেটা নয়, কিন্তু সেটা সেরকম কোনো কথাবার্তা আমার সঙ্গে হয়নি। তো সুতরাং আমি জানি না যে কবে ফিরছে, আমি বলতে পারবো না, তবে ভগবানের কাছে প্রে করি এবং যে তাড়াতাড়ি ফিরি, নালে অনেকটা লম্বা হয়ে গেলে চাপের তো হয়ই। হয় হয় হয়, খুব হয়। তাড়াতাড়ি ফেরো, আর বেশি ইনজেকশনও নিতে না হোক তোমার। এটা শুধু এইটা ভালো থাকো, ঠিক। শেষে দর্শকদের কি বলবো, তোমার ভালোবাসার মানুষদের? দর্শকদের কি বলবো, দর্শকরা এখন খুব সচেতন, খুব আবেগময় তারা। আমি দেখেছি যে রাহুলের ঘটনা আবার শুরু করলাম, সেখানেই করি। আমি দেখেছি যে শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, বাইরের মানুষরাও যেভাবে কষ্ট পেয়েছেন, আমার কাছেও লিখেছেন, আমার পোস্টেও লিখেছেন যে আপনার এত কাছে, আমরা দূরে, তাই আমাদের এত কষ্ট হচ্ছে। তো তাদেরকে নতুন করে আমার কিছু বলা নেই। প্রত্যেকের জীবন দিয়ে জানে, প্রত্যেকের জীবনের গল্প একও নয়। ইতিহাস বইটা আলাদা, ভূগোলটা আলাদা, ম্যাথসটা আলাদা, তুমি সবার জীবনের লড়াই আলাদা, গল্প আলাদা। তবু শুধু বলি যে ভীষণ একটা অসুস্থ পরিবেশে আমরা এখন আছি, এটা খুব সত্যি। আমাদের ইন্ডাস্ট্রিটাও ভীষণ ঘেটে গেছে। দেখ, কাজ যত কমবে, হাউস যত কমবে, প্রোডাকশন যত কমবে, তত মানুষের ইনসিকিউরিটি বাড়বে, আর তত মানুষ স্বার্থপর হয়ে যাবে, তত মানুষের সামনে, যেটা আমাদের ইন্ডাস্ট্রি দেখা যায়, সামনে বন্ধু আদতেও কেউ বন্ধু নয়। এই যে বলে, সবাই বলে, তার একটাই কারণ, যখন সবাই কাজ করবে না, ওই ঘুরে ফিরে যে সবাই ভালো থাকবে না, তখন পরিবেশটা ভালো হবে। আর এখানে কি হচ্ছে, জায়গা কম, তো ওকে সরিয়ে আমায় ঢুকতে হবে, ওকে সরিয়ে আমায় ঢুকতে হবে, ফলে মানুষ ভীষণ স্বার্থপর হয়ে যায়। তখন শোনো, আমি খুব প্রে করব যে আমাদের ইন্ডাস্ট্রিটা ঠিক আগের মতো, আরো অনেক হাউস আসুক, অনেক প্রডিউসার আসুক, সব শিল্পীরা কাজ পাক, এই ভেদাভেদটা দূর হয়ে যাক, এই স্বার্থপরতা দূর হয়ে যাক। আর যেটা নিয়ে হচ্ছে, আমি এই ব্যাপারে, তুইও আমার খুব যে তুলিস নি, তবু মনে হয় যে আর আমি মানে রাহুলের শুধু স্মৃতিচারণাই করবো, অন্য কিছুই বলবো না। এরকম যেন কোনো মাকে, কোনো বাচ্চাকে, তার বাবাকে এরকম একটা এভাবে না হারাতে, এরকম একটা তরতাজা প্রাণ যেন এইভাবে মানে হঠাৎ ভ্যানিশ হয়ে যাওয়া করবো না, এইভাবে মৃত্যুটা না হোক। মৃত্যু তো আসবেই সবার আমাদের, তাই আপনারা সত্যি ভীষণ ভাবে, প্রত্যেকের লড়াই আলাদা, যেটা বললাম। আপনাদের মতো করে শুধু একটু বলি যে সবাই একটু আসুন না, আমরা পরিবেশটাকে, পৃথিবীটাকে ভীষণভাবে সুন্দর করার চেষ্টা করি। একটু একটু করে যদি করি, নিশ্চয়ই হবে। আমরাই পারবো, আমি পারি না, আমরা পারি। তাই সবাই সবার নিজের ছোট্ট পরিবার হোক, সে দুজনের হোক, চারজনের হোক, নিজের পাড়াটা হোক, নিজের কাজটা হোক, আমরা একটু আবার একটু আগের মতো সুস্থ ভাবে যেখানে নিঃশ্বাস নিতে পারি, এরকম একটা পরিবেশ ফিরে পাই, তাহলে আমার খুব ভালো লাগবে। আর একটা বলি, হ্যাঁ, যেহেতু এখন মিডিয়া, এই যে একটা কেউ কিছু লিখলেই কি সব বাজে বাজে, আপনাদের কিছু মানুষজন আছে, তোর হয়তো একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তুমি বলো, এই যে বাজে কমেন্টস করে করে, এইগুলো যদি একটু বন্ধ করেন। কারণ আমি একটা কিছুদিন আগে যে কাজটার কথা বললাম, একটা শুটিং এ গেছি, এটা একটু প্রচার ওরা করেছে বলে বলা উচিত, আমার মনে হলো, হঠাৎ মনে পড়লো যে শুটিং হচ্ছে, দেখতে আসে শিল্পীদের, তো কিছুতেই বলে এরা ভীষণ অহংকারী। তিনি পাশে বসে ব্লগ করছেন, এবার আমি দেখলাম যে আমি যদি নাও বলি সেটা তো তাদের হবে। আর ঠিক আছে, এটা করে যদি একজনের একটু শান্তি হয়, ভালো লাগে, বা ইনকামটাও আমি তখন ভাবিনি, তাহলে ঠিক আছে, কি আছে, আমি তো বসে আছি। তিনি করলেন, করে একটা অদ্ভুত ক্যাপশন দিয়ে করেছেন যে আমি 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 তো সম্বন্ধে নিজে পছন্দ করি না, তো আমি আমার মোবাইলটা দেখে ও কি বলছে, আর আমার মনে হচ্ছিল যে এরা কি করে ব্লক করে, দেখি তো এরকম আর কি। তো তাতে উনি ক্যাপশন দিয়েছেন, এত অহংকার, একটু মুখটা তুললে পারতো। আমি খুব অবাক হয়ে গেলাম যে আমি আপনাকে অ্যালাউ করলাম, আমি আপনাকে ভালোবাসা দিলাম, আপনি আমার পাশে বসে আপনার ভিউয়ার্স বাড়ালেন, আপনি আনন্দ পেলেন, আর ওই ক্যাপশনটা যদি আপনার বিজনেস সংক্রান্ত হয়, যে আপনার ভিউয়ার্স তাতে বাড়বে, চারটে লোক নেগেটিভ কথা বলবে, তাতে আরেকজনও, আর 2-3 জন দেখলাম এগুলো করলে একটু প্রশ্রয় পায়, ভুলভাল। তো আমি এগুলো না খুব একটা উত্তর দিই না, কারণ আমি থাকিই না, ফলে আমার উত্তর দেওয়ার প্রশ্ন নেই। আমার কিছু পরিচিত জন আমাকে লিঙ্কটা পাঠিয়েছে বলে আমি পেয়েছি, নাহলে আমি পেতামও না। এবং তাতে পজিটিভও লিখেছেন। এই যে কথাটা দিন, আমি তো বলছি যারা বলছেন তাদের বলুন, যে আপনার সঙ্গে ঝগড়া করছে তার সঙ্গে করুন, যে করছেন, আপনি আমার ব্যাকগ্রাউন্ডও জানেন না, আপনি কিছুই জানেন না, একটা জায়গা আমরা শুটিং করতে গেছি, আপনি আমার পাশে ভিডিওটা করে আনন্দ পেয়েছেন, আপনার ভিউয়ার্স বেড়েছে, আর আপনি আমাকেই অসম্মান করলেন। এটা কোন ধরনের মানসিকতা আমি জানি না। এইগুলো যারা করেন, এগুলো প্লিজ করবেন না। হ্যাঁ, আমরা সায়েন্সকে নেব, কিন্তু তাকে অপব্যবহার করবো না।
আর বিনা কারণে কাউকে আঘাত দেবো না। তো এখন একটা ফেসবুক হয়ে গেছে ঝগড়ার জায়গা, খারাপ এগুলো করবেন না। এটা আমি আপনাদের কাছে বলি, যারা এখন ব্লগার বা গ্রামে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যারা শুধুমাত্র সাধারণ কিছু করেন, তারা প্লিজ এগুলো করবেন না। যেখান থেকে আপনি আনন্দ নিচ্ছেন, আমাদের পাতি কথাটা, যেখানে খাচ্ছি সেই থালাতে আমি পটি করছি, এটা খুব খারাপ। এগুলো যারা করেন, আমি আমার জন্য বললাম না, সবার জন্য বললাম, এখানেও পজিটিভ কিছু ছড়িয়ে দিন। ভালো থাকুন সবাই।